যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা লজ্জা পাই না। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। রহিত করলেই যে খারাপ হয়ে গেল আমি কিন্তু তা মনে করি না। হয়তো চেঞ্জ করে অন্য কিছু করবে, আবার যেটা সংশোধন করবে সেটাও হতে পারে। যেগুলো হুবহু পাস করছে সেগুলো নিয়ে আমার আপত্তি থাকতে পারে, যেগুলো কি ঠিক ছিল। আমি যদি সবগুলি হুবহু পাস চাই তাহলে আমাকে মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সব ঠিকঠাক করেছে। আমি তো সেটা মনে করি না। যে ভোটটা দিয়ে আপনারা ওখানে পাঠাইছি, তো আপনি এটা আমাদেরকে ইনফর্ম করবেন না যে কেন এটাকে রহিত করলেন, কেন এটাকে পরে আলোচনা করবেন, কেন এখন সংশোধন করবেন, আর কেন 98টার কিছুই করবেন না। ব্যাখ্যাটা কি? বলবেন যে এখানে সময় নাই। ঠিক আছে, আপনারা তো নিজেরা আলোচনা করেছেন, আলোচনা করে আমাদের লিখিতভাবে দিয়ে দেন অথবা প্রকাশ করেন, অথবা কোনো একটা ওয়েবসাইটে বলেন যেগুলি সংশোধন আকার দিবে। তার মধ্যে একটা হলো যে জিনিসটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। বুঝলাম ওই সময় স্টুডেন্টরা ছিল, তাদের চাপে বেরা অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে। তো আপনারা কি করলেন? ওইটাকে রাখছে ওই 15টার মধ্যে যে আমি সংশোধন করে উপস্থাপন করব। এবং কি সংশোধনটা করছে? সংশোধনটা হলো এটা যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে তা শাস্তিটা কি হবে? শাস্তিটা নির্ধারণ করা ছিল না, ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের 31 দফায় বলেছে, আপনারা যদি পারেন পড়বেন, 31 দফা 21 নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিছে। তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা এই আকামটা করছে যে সবগুলি সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে এনে প্রশাসক বানাইছে। তো লাভটা কি? আপনারা কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন? আগেরটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয়। তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন, হয়তো এখানে যারা আছে ওনার যারা সঙ্গে দলের যারা আছেন এদেরকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু দেখলাম কি উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে, উনি প্রভাবিত করতে পারেন নাই। এই বসে বসে ওই যে হল ফ্লোর মধ্যে সম্পদের একটা হিসাব পাওয়া যায়। আমি হিসাব যা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক 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 এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেন না। ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভার্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও, এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনারা ওত দিয়েছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। বাংলাদেশের 53 বছর যাবত আমি না বললেও এরশাদ সাহেবের পরের থেকে দেখব যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত, আমলা এবং সাধারণ জনগণ। আর আমলার সাথে যোগ দেয় কারা? সাধারণ জনগণ, যাদেরকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়। তখন আমলা আর ওই সরকারের প্রতিনিধি একত্র হয়ে যায় তারা ইসরায়েল, আর দেশের বাকি জনগণ হইল ফিলিস্তিন। দীর্ঘ 53 বছর বলেন আর 20 বছর বলেন, আমরা তাই দেখছি। যেখানে সরকার যাবেন জনগণের প্রতিনিধি হয়ে, সেখানে গিয়ে তারা আমলাদের সাথে আতাত করেন। ভাইস ভার্সা, তোরা তোদের মতো চলবি, আমাকে শুধু ক্ষমতায় রাখবি। আমরা ইসরায়েল, 17 লক্ষ লোক ইসরায়েল, 17 কোটি লোক হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি?
দুই পক্ষ মানে কাদেরকে বলছি আমি? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি আবার ইন্ডেমনিটি দিবে। আর ইন্ডেমনিটি মানে কি? দায় মুক্তি। দায় মুক্তি মানে আমি অপরাধ করছি, আমি অপরাধ তো করি নাই। কারণ আমি তো সরকার বদল চেয়েছি, আপনারা সবাই চেয়েছেন। বিএনপি যারা ক্ষমতায়, তারা নাকি ধান খেতে ঘুমিয়েছে, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা, তাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই খুনের ভিকটিম তো আপনারা, ঘুমের ভিকটিম আপনারা। তাহলে আপনাদের এত গরিমসি কেন এটা করতে? তাহলে আপনি যাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, সেখানে নাম আসবে কাদের? যেগুলো আমরা চিনি, অন্তত সদয় ছেলে পেলের নাম আসবে, বাকিগুলো একটা আসবে না। এদেরকে দায় মুক্তি দেওয়ার মানে হচ্ছে তো তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই, সংসদে যদি সাহস থাকে, যদি আপনাদের মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারি পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, যে জুলাইতে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনা সন্ত্রাসী ঘটনা, সেই ঘটনাটা কি মানে কি সরকারি ঘটনা বা সন্ত্রাসী ঘটনা কিনা, এই ব্যাপারে প্রস্তাব আনেন। আমরা দেখতে চাই পার্লামেন্টে পাশ করে কিভাবে হয়। যদি এটা সন্ত্রাসী ঘটনা না হয়, তাহলে তো আমার দায় মুক্তির বিষয় নাই। আর দায় মুক্তির বিষয় হচ্ছে যে আমি একটা অপরাধ করেছি, আমাকে দায় দেওয়া হইলো। আমরা তো ইন্ডেমনিটি বিল যাকে বলে, ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভার্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দায় মুক্তিটা কিসের? আমার তো দায় নাই। আমি দেশকে মুক্ত করেছি, জনগণকে মুক্তি দিয়েছি, সেটার জন্য যদি আমার দায় মুক্তি সনদ নিতে হয়, এটা ট্র্যাজেডি। এইবার আসেন, যারা এটা হলো ছাত্রদের জন্য, তাদের দায় মুক্তি, অর্থাৎ তাদের মুক্তি পাওয়া দরকার। আবার সরকারে যারা আছেন, তাদেরও মুক্তি পাওয়া দরকার। একটু আগে বলেছি, আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি কালকে সংবিধান ঠিক করে ফেললেও, বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও, স্বাধীন ঘোষক হিসাবে বাদ দেন এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনার ওত নিয়েছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। যদি 25 বছর পর, 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কনগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছেন। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব ক্ষেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কনগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না, ঘটনা সত্য। যেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল। পরের বার দিল, প্রিলিমিনারি পাশ করলো। তো প্রিলিমিনারি পাশ করলো, রিটেনে ফেল করলো। এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাশ, রিটেনে ফেল। আরেকবার গিয়ে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছিল। এভাবে করতে করতে 3-4 বছর পরে তার সরকারি চাকুরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকুরির বয়স চলে গেল, বিসিএস হলো না। যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো, তোমরা সকলেই বিভিন্ন কাজে কর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে বলে পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থা ছিলেন, এবং এই হতভম্ব অবস্থা থেকে তারা উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেককেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করব না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো, তারা খুব ক্ষেপে যেতেন।
যেমন ধরেন প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি দু একজনের সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময়ও কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি, করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, কু পাল্টা কু হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভিতরের সব খোঁজখবর তারা জানে। মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল দেশ এসে কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে, মানে এটা কি বলেন, আপনারাই নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা ঠিক আছে গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম যে এটা আসলেও এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে ওই কোন কাজিনের না বোনের হাজবেন্ডের জন্য খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটু ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করত। তাদের কথা হচ্ছে, হ্যাঁ একটা খেলা আসতেছে, দেখবা, দেখে নিবা, ওইদিকে চুপ, ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে। যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে। যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে তাদের একটা বিরাট আশা, ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে স্পেস করে দেওয়ার জন্য, মানে এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না, এখন তার সুদিন আছে, আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে ওইটা হবে ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় নাই তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে। সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন, এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এতে আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুঁশ আসতে পারে। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয়, যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদে এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হব। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার 2014 সালের পর থেকে 24, যদি 10 বছর বলি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই। গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই, এইটা একটা সুবিধা ছিল। দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরের টাউটবাটপার ছিল, এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের কাজ ছিল সকালে উঠে ফেসবুকে 200 ছবি আপলোড করা, সোট টোট পরে বসে থাকা, মানে একটা দলের
কোনো রাজনীতি নাই, তার সাধারণ সম্পাদকের চেহারা দেখলে বোঝা যায়। এবং দুই পাশে এদিকে 10টা ওইদিকে 10টা নারী নিয়ে একটা বই বা একটা ফুল উদ্বোধন করা, কিছু একটা করে যাওয়া এবং লম্বা লম্বা কথা বলা। এই জায়গা থেকে ওই আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না। জুলাই আগস্টের পরবর্তীতে আমি দেখেছি বহু আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে, দে হ্যাভ নো আইডিয়া ভাই কি হচ্ছে। হ্যাঁ, যখন আপনি জিজ্ঞেস করেন অনেক কাজ হচ্ছে বুঝছেন, খুব সিরিয়াস, এবং এরা অনেকে মহা উৎসাহে ফেসবুকে কি দেয় যেন স্ট্যাটাস দিয়ে দেয়, অচিরেই সুখবর পাবেন, এই কালকেই পাবেন, পরশু যদি আপা চলে আসেন, কে কে এয়ারপোর্টে যাবেন, হাত তোলেন হাত তোলেন। তো আমি এদের সাথে কথা বলে দেখলাম যে এদের কোনো আইডিয়া নেই আসলে